কেউ যদি তোমার রিজিক নষ্ট করতে চায়, তোমাকে বিপদে ফেলতে চায়, তাহলে ওই মানুষটির সাথে তোমার কেমন ব্যবহার করা উচিত? অথচ ওই মানুষটিকে তুমি সম্পূর্ণ বিশ্বাস করেছিলে আর বিশ্বাস করেই ফেসে গেলে। কথা বলছিলাম মালায়ালাম ইন্ডাস্ট্রির সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা পোনম্যানকে নিয়ে। সামান্য এক গল্প দিয়ে এমন অসাধারণ এক সিনেমা শুধুমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রিকে দিয়েই সম্ভব। দ্য মুভি লাভার্স, একটু মন দিয়ে গল্পটি শোনো। ভিডিও শেষে প্রশান্তির এক নিঃশ্বাস নিতে পারবে। তো মুভির শুরুতেই আমাদের কেরালার কোল্লাম শহর দেখানো হয়। একদল লোক গির্জার দেয়ালে লাগানো পোস্টার তুলছিল, যার জন্য ব্রুনো নামের এক লোক এসে ওই লোকগুলোকে মারতে থাকে, কারণ পোস্টারগুলো ছিল তার পার্টির। আর ব্রুনো তার পার্টিকে নিয়ে অনেক সেন্সিটিভ। কেউ তার পার্টির পোস্টার ছিঁড়বে, পার্টির নামে বদনাম করবে, এটা ব্রুনো একদম সহ্য করবে না। যেই ব্রুনো তার পার্টিকে এত ভালোবাসে, সেই পার্টি ব্রুনোকে তার প্রাপ্য সম্মানটুকু দিল না। পার্টিকে ভালোবেসে ব্রুনো যাদেরকে মেরেছিল, তারা থানায় ব্রুনোর নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস ফাইল করেছে। ব্রুনো ভেবেছিল পার্টি তার জন্য কেস লড়বে, কিন্তু উল্টো পার্টির সদস্যরা মিলে ব্রুনোকে পার্টি থেকে বের করে দেয়, কারণ সামনে ইলেকশন আসতেছে। এই মুহূর্তে তারা কোনো ঝামেলা চায় না। পার্টির এক সদস্য ব্রুনোকে একটি লজে পাঠিয়ে দেয়। ব্রুনোকে কয়েকদিন লুকিয়ে থাকতে হবে, না হলে পুলিশের হাতে পড়লে জেল খাটতে হবে। তো এখানে শর্মা নামের এক লোকের সাথে ব্রুনোর পরিচয় হয়। ব্রুনোর মনটা অনেক খারাপ, কারণ তার ছোট্ট বোন স্টেফির বিয়ে ঠিক হয়েছে। পাত্রপক্ষ 25 তোলা সোনা দাবি করেছে, আর বোনের মা অ্যাগনাস তাতেই রাজি হয়েছে। অথচ অ্যাগনাসের কাছে গচ্ছিত বলতে ফুটি করি নাই। অ্যাগনাস ভেবেছিল গ্রামবাসী সবাই মিলে সাহায্য করবে, কারণ স্টেফির বাবা যখন বেঁচে ছিল তখন সে গ্রামবাসীদের অনেক সাহায্য করত। যে সমস্ত মেয়েদের সোনার জন্য বিয়ে হতো না, তাদেরকে সোনা দিয়ে বিয়ে দিয়ে দিত। কিন্তু এখন তার মেয়ের সোনার জন্য বিয়ে আটকে আছে। অ্যাগনাস অনেকের কাছেই সাহায্য চায়, কিন্তু গ্রামের কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। তো শর্মা যখন ব্রুনোর এই পরিস্থিতির কথা জানতে পারে, তখন শর্মা ব্রুনোকে আজেশ নামের এক লোকের কাছে নিয়ে যায়। যে সমস্ত মেয়েদের সোনার জন্য বিয়ে আটকে আছে বা হচ্ছে না, আজেশ তাদেরকে বাকিতে সোনা দেয়। বিয়ের দিন যা কালেকশন হয় সেখান থেকে সে তার সোনার দাম নিয়ে নেয়, সামান্য কিছু লাভ সহকারে। আর যদি কালেকশনের টাকা দিয়ে সোনার দাম না ওঠে, তো হিসাব নিকাশ করে সে যতটুকু সোনা ফেরত পাবে আজেশ তা ফিরিয়ে নেয়। তো এই হলো আজেশের ব্যবসার পলিসি। সব শোনার পর ব্রুনো প্রথমে রাজি হয় না, কিন্তু শর্মা ব্রুনোকে বুঝিয়ে রাজি করায়। এছাড়া তো আর কোনো উপায় নেই, বোনকে তো বিয়ে দিতে হবে। আজেশ চলে যাওয়ার আগে ব্রুনোকে বলে তার জন্য ভালো মদের ব্যবস্থা রাখতে, কারণ আজেশ প্রচুর মদ খায়। বিয়ের দিন আজেশ 25 তোলা সোনা নিয়ে হাজির। আজেশ সোনাগুলো স্টেফিকে পরে দেখতে বলে আর একটা এগ্রিমেন্টে সাইন করতে বলে, কিন্তু স্টেফির পরিবর্তে তার মা সাইন করে। অ্যাগনাসের এই অ্যাটিটিউড আজেশের একদম ভালো লাগে না। আজেশ চলে যায় মদ খেতে। এদিকে বরযাত্রীরা এসে যায়, বিয়ের কাজ সম্পন্ন হয়। দেখতে দেখতে রাত হয়ে যায়, তাই আজেশ তার কথা মতো রাত 8টায় তার টাকা নিতে আসে। কিন্তু বিয়েতে যা কালেকশন হয়েছে তাতে মাত্র 13 তোলা স্বর্ণের দাম হয়েছে। তার মানে আজেশ এখনো 12 তোলা স্বর্ণের দাম পায়। অ্যাগনাস আজেশকে বলে যাদেরকে দাওয়াত করেছিলাম তারা অনেকেই আসে নাই, তাই টাকা শর্ট পড়েছে। কিন্তু আজেশ তো এসব কথা শুনবে না। তারা টাকা লাগবে, নয়তো স্বর্ণ ফেরত দিতে হবে। অ্যাগনাস তখন স্টেফিকে ডাকে আর 12 তোলা স্বর্ণ ফেরত দিতে বলে, কিন্তু স্টেফির স্বামী মারিয়ানো স্টেফিকে ডেকে ভেতরে নিয়ে যায়। অ্যাগনাস ফিরে এসে আজেশকে বলে মারিয়ানো ঘুমালে স্টেফি এসে স্বর্ণ দিয়ে যাবে, কিন্তু আজেশ এসব কোনো কথাই শুনতে চায় না। সে তার স্বর্ণ ফেরত চায়। তখন সেখানে ব্রুনো এসে আজেশকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে আর বলে তোর সোনা ফেরত দেব না, তুই যা এখান থেকে। যার ফলে আজেশ আরো রেগে যায়, কিন্তু শর্মা আর অ্যাগনাস মিলে আজেশকে বোঝায়। তাই আজেশ সমুদ্রের পাড়ে গিয়ে অপেক্ষা করে মারিয়ানোর ঘুমের জন্য, কিন্তু রাত গভীর হয়, রুমের লাইট বন্ধ হওয়ার কোনো নাম নেই। অপেক্ষা করতে করতে আজেশ সেখানেই ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে আজেশ দেখতে পায় মারিয়ানো তার বউকে নিয়ে চলে যাচ্ছে। আজেশ সঙ্গে সঙ্গে স্টেফির পেছন পেছন যেতে চায়, কিন্তু ব্রুনো আজেশের বাইকের হাওয়া ছেড়ে দিয়েছে। আজেশ অ্যাগনাসের কাছে মারিয়ানোর বাড়ির ঠিকানা চায়। ব্রুনো তখন বলে গ্রামের নাম থালাবেট্টিচিরা, তুই যা, যে তোর স্বর্ণ উদ্ধার কর। গ্রামের নাম শুনে আজেশের গলা শুকিয়ে যায়, কারণ ওই গ্রামের মানুষেরা এক একটা রাক্ষসের মতো। সেখানে গিয়ে স্বর্ণ নিয়ে ফিরে আসা প্রায় অসম্ভব। তবুও আজেশ বলে তুই আর তোর বোন মিলে আমার রিজিক নষ্ট করতে পারবি না। যতই ভয়ঙ্কর জায়গা হোক, আমি সেখানে গিয়ে আমার স্বর্ণ উদ্ধার করব। তাতে যদি আমার জানও চলে যায়, আমার কোনো আফসোস নেই। দৃশ্য পরিবর্তন হয়। মারিয়ানোর বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন। আত্মীয়রা আসছে নতুন বউ দেখতে। ভিড়ের মধ্যে আমরা আজেশকে দেখতে পাই। আজেশকে দেখে স্টেফির গলা শুকিয়ে যায়। একটু পর স্টেফির বাড়ির লোকেরাও চলে আসে। অ্যাগনাস আজেশকে সাইডে ডেকে নিয়ে বলে অনেক কষ্টে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, এখানে তুমি কোনো ঝামেলা করো না। আমি কথা দিচ্ছি 2 দিনের মধ্যে তোমার স্বর্ণ ফিরিয়ে দেব। আজেশ মুস্কি হাসি দিয়ে মদ্যপানের আসরে চলে যায়। আর এখানে ব্রুনো আগে থেকেই ছিল। সবাই আজেশের
পরিচয় চাইলে আজেশ ব্রুনোর কাজিন বলে পরিচয় দেয়। তার মানে আজেশ মারিয়ানোর শালা। তাই সবাই মিলে আজেশকে মন ভরে মদ খাওয়ায়। ব্রুনো চলে যায় তার মায়ের কাছে। সবাই বাড়ি ফিরে যাবে, কিন্তু ব্রুনো আজেশকে এখানে একা রেখে যেতে চায় না। যদি কোনো ঝামেলা লাগায়, এগনাস তখন বলে ওর এখানে থাকা প্রতিটা মুহূর্ত আমাদের জন্য বিপজ্জনক। যেভাবে পারিস ওকে এখান থেকে বিদায় কর, পারলে ওকে জানে মেরে ফেল। ছোট বোনের জন্য এতটুকু তো কর। মায়ের মুখে এমন কথা শুনে ব্রুনো আজেশের কাছে ফিরে যায়। ব্রুনো এসে দেখে আজেশ মাতাল হয়ে ঘুমিয়ে আছে। ব্রুনো তখন আশেপাশে তাকায়, এরপর একটা পাথর তুলে আজেশকে জানে মেরে ফেলতে চায়, কিন্তু ব্রুনো পারে না, কারণ ব্রুনো বদমেজাজি হলেও এতটাও খারাপ না যে কাউকে জানে মেরে ফেলবে। সকালবেলা ব্রুনো আর আজেশ খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পথ ধরে। যাওয়ার আগে আজেশ স্টেফিকে সাইডে ডেকে তার স্বর্ণ ফেরত চায়। স্টেফি তখন বলে, কিসের স্বর্ণ? আমি তোমার কাছে থেকে কোনো স্বর্ণ নেইনি, আমার অকর্মা ভাই নিয়েছে, ওর কাছে ফেরত চাও। ও মজদুরি করে তোমার টাকা ফেরত দিবে। ও কখনো ভাবেনি যে ওর ঘরে একটা বোন আছে। ভাবলে সবসময় পার্টি নিয়ে পড়ে থাকতো না, খেটে খেত, বোনের বিয়ের জন্য চিন্তা করত। এখানে যে আমাকে বিয়ে দিয়েছে, একবারও কি ও আমার কাছে গিয়ে শুনেছে এই ছেলে আমার পছন্দ কিনা? আমার কাছে না শুনেই একটা রাক্ষসের সাথে আমার বিয়ে দিয়েছে। তো এমন সময় মারিয়ানো কিছু ছেলেকে রামদোলাই করছিল, কারণ ছেলেগুলো তার হ্যাচারির চিংড়ি মাছ চুরি করেছিল। ছেলেগুলোকে এভাবে মারতে দেখে আজেশ আর ব্রুনো চলে যায়, কিন্তু দুজন বাড়ি না ফিরে থালা বেটটি চিরাতেই একটা লজে ওঠে, কারণ আজেশ তার সোনা না নিয়ে কিছুতেই বাড়ি ফিরবে না। 2 পেগ মদ খেয়ে আজেশ ঘুমিয়ে পড়ে, কিন্তু ব্রুনোর চোখে কোনো ঘুম নেই। তার বোন তাকে এতটা ঘৃণা করে তা সে কখনো বুঝে উঠতে পারেনি। রাত গভীর হলে ব্রুনো আজেশের লুঙ্গি ফ্যানের সাথে ঝুলিয়ে গলায় ফাঁস নেওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে আজেশ জেগে ওঠে আর ব্রুনোকে বাধা দেয়। আজেশ ব্রুনোকে বলে, তোর বোনের জন্য আমি আমার মালিকের কাছে চোর হয়েছি, আর তুই এখন মরে গিয়ে আমাকে জেল খাটাবি? আসলে তোদের মতো মানুষেরা এটাই পারবে। কোনোদিন তো কাজ করিসনি, কষ্ট কিভাবে করতে হয় জানিস না। আর আমাকে দেখ, আমি এখন বললে এই মুহূর্তে এই টেবিলে 1 লক্ষ টাকা জমা করা আমার পক্ষে ব্যাপার না। আমি আজেশ আজকে যা হয়েছি নিজের পরিশ্রমে হয়েছি। আমার বাপ দাদা আমাকে কিছু দিয়ে যায়নি যে তা দিয়ে প্রতিষ্ঠিত হব। ব্রুনো তখন বলে, আমাকে পার্টি থেকে বের করে দিয়েছে, অথচ পার্টির জন্য আমি কি না কি করেছি। পার্টি আমার রক্তে মিশে গেছে, আমি পার্টি ছাড়া বাঁচতে পারবো না। আজেশ বলে, এক পার্টির জন্য তুই মারা যাবি? পরিশ্রম কর, প্রতিষ্ঠিত হ, একটু অপেক্ষা কর, দেখবি ওরাই তোকে আবার ডাকবে। এমন মুহূর্তে আজেশের মালিকের ছেলে অ্যামরো আসে আর আজেশকে থাপ্পড় মারে, কারণ সে আর তার বাবা ভেবেছিল আজেশ সোনা নিয়ে পালিয়ে গিয়েছে। আজেশ অ্যামরোকে সব ঘটনা খুলে বলে। থালা বেট্টিচিরা গ্রামের নাম শুনে অ্যামরো পিছু হটে যায়। আজেশ অ্যামরোকে বলে, তোর বাবাকে গিয়ে বল 2 দিনের মধ্যে আমি সোনা নিয়ে ফিরে আসব। অ্যামরো চলে গেলে আজেশ ব্রুনোর থেকে মারিয়ানোর নাম্বার নিয়ে কল করে বলে, দুলাভাই 2 বোতল মিলিটারি মদের ব্যবস্থা হয়েছে, কাল তোমার বাড়ি আসতেছি, মদও খাওয়া হবে আর তোমার হ্যাচারিও দেখা হবে। কথা বলা শেষ হলে ব্রুনো বলে, মদ খাওয়ার জন্য ওখানে যাওয়ার কি আছে, এখানে খা। আজেশ তখন বলে, ওই বুদ্ধি তোর মাথায় থাকলে তুই ফাঁস নিয়ে মারা যেতে চাইতি না। পরদিন ব্রুনো, আজেশ, শর্মা সহ 4 জন মিলে মারিয়ানোর বাড়িতে যায়। রাত হলে সবাই মদ গিলতে শুরু করে। আজেশের মদ খাওয়া দেখে মারিয়ানো বলে, আর কত খাবি, এবার বাদ দে। আজেশ বলে, আমাকে মদ খাইয়ে কখনো মাতাল করতে পারবে না। এই আজেশের কখনো নেশা হয় না। আজেশ মারিয়ানোর হ্যাচারির চিংড়ি মাছ ফ্রাই করে খেতে চায়, কিন্তু মারিয়ানো খেতে দিবে না। তাছাড়া হ্যাচারির মালিক জানতে পারলে সমস্যা হবে। আসলে আজেশ চাচ্ছে মারিয়ানোকে রাগাতে, তাই আজেশ মারিয়ানোর কলার ধরে আর উল্টো পাল্টা কথা বলে। শর্মা তখন আজেশকে সারিয়ে নিয়ে চলে যায়। ব্রুনো আজেশকে বাঁচানোর জন্য বলে, ভাই ও নেশার ঘরে বলেছে, আপনি কিছু মনে করবেন না, ওকে আপনি মাফ করে দিন। কিন্তু মারিয়ানো বলে, ও একটু আগে বলেছে ওর নাকি নেশা হয় না, ওকে কাল সকাল 3টায় চায়ের দোকানে আসতে বলবি, না হলে ওর খবর আছে। সকালবেলা মারিয়ানো স্টেফিকে বলে, আজেশ তোর কি হয়, তোর কেমন কাজিন? কিন্তু স্টেফি বলতে পারে না। স্টেফি তখন মারিয়ানোকে সব সত্যি কথা বলে দেয়। শনের কথা শুনে মারিয়ানো বলে, এই সোনা আমার, কাউকেই আমি এই সোনা নিতে দিব না। পরদিন সকাল 3টায় আজেশ মারিয়ানোর সঙ্গে দেখা করে। আজেশ মারিয়ানোকে একটি শার্ট গিফট করে, কারণ তার কলার ধরায় শার্টটি ছিঁড়ে গিয়েছিল, কিন্তু মারিয়ানো শার্টটি না নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মারিয়ানো আজেশকে বলে, তুই আমার কাছে কি চাস? আজেশ তখন বলে, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু তোর বউয়ের গলায় আমার স্বর্ণ, আমাকে আমার স্বর্ণ ফিরিয়ে দে, আমি চলে যাব। মারিয়ানো বলে, দেখ ভাই, আমার ছোট বোনকে বিয়ে দিতে হবে, বড় বোনের যৌতুক এখনো বাকি আছে, আমার বিয়ের সময়েও অনেক টাকা ধার করেছি, সব ঝামেলা ওই সোনা দিয়েই মেটাতে হবে। তুই বরং আমার শাশুড়ির কাছে যা, আমার কাছে চেয়ে কোনো লাভ হবে না। আজেশ তখন বলে, তুই তো খেটে খাওয়া মানুষ, তোর কেন যৌতুক লাগবে? আর ওই সোনা তো চুরি করা সোনা, তোর কাছে রাখলে তুইও চোর হয়ে যাবি। আমি ভেবেছিলাম তুই অন্যরকম, সবার মতো না, এখন দেখছি তুইও লোভী। আমাদের কল্যাণ শহরে একটা কথা আছে যে নিজের কুত্তাকে
অন্যের ভরসায় পালা উচিত না, আর এই কথাটা তোর মতো মানুষদের জন্যই প্রযোজ্য। আজেশের এই কথাটা মারিয়ানোর ইগোতে লেগে যায়, তাই মারিয়ানো রেগে গিয়ে আজেশের পেটে চাকু ঢুকিয়ে দেয়। সকালবেলা মারিয়ানো বাড়ি ফিরে স্টেফি মারিয়ানোর চাকুতে রক্ত দেখতে পায়, তাই স্টেফি ব্রুনোকে ফোন দিয়ে বলে হয়তো মারিয়ানো আজেশকে মেরে ফেলেছে। পরদিন সকালে ব্রুনো মারিয়ানোর বাড়িতে এসে তার মায়ের অসুস্থতার কথা বলে স্টেফিকে নিয়ে আজেশের খোঁজ করতে করতে আজেশের বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। এরপর তারা আজেশের মা আর বোনের খোঁজ পেয়ে তাদের সাথে দেখা করতে যায়, কিন্তু আজেশের মা আর বোনও আজেশের সন্ধান দিতে পারে না। বাড়ি ফিরে স্টেফি তার মায়ের বুকে আশ্রয় নেয়। স্টেফি রিয়ালাইজ করে তারা আজেশের সাথে অনেক বড় অন্যায় করেছে। স্টেফি বুঝতে পারে আজেশের পারিবারিক অবস্থা তাদের থেকেও নাজেহাল, না হলে একজন বৃদ্ধা মা কেন তার মেয়েকে সাথে নিয়ে মজদুরি করবে। স্টেফির মনে আজেশের জন্য মায়া বাড়তে থাকে, তাই স্টেফি মারিয়ানোর আলমারি থেকে গহনা চুরি করে আজেশের মাকে ফেরত দিতে যায়। কিন্তু স্টেফি যে বাসে উঠেছে ওই বাসটা একটা উৎসবের মানুষের ভিড়ের মধ্যে আটকা পড়ে যায়। ততক্ষণে মারিয়ানো এসে স্টেফিকে মারতে মারতে বাসায় নিয়ে যায়, আর তার ফোনটাও কেড়ে নেওয়া হয় যাতে স্টেফি কারো সাথে যোগাযোগ করতে না পারে। এরপর আমাদের হাঁস ধরার প্রতিযোগিতা দেখানো হয়। এই প্রতিযোগিতায় মারিয়ানো গত 2 বছর ধরে চ্যাম্পিয়ন হয়ে আসছে, এবার জিতলে হ্যাট্রিক হবে। শুরু হয়ে যায় প্রতিযোগিতা। আমরা ভিড়ের মধ্যে আজেশকে দেখতে পাই। মারিয়ানো আজেশকে দেখে প্রতিযোগিতা বাদ দিয়ে পানি থেকে উঠে এসে আজেশকে বলে তুই এখনো মারা যাসনি। আজেশ বলে তুই আমাকে মেরে ফেলে কবর দে, তারপরেও আমি কবর থেকে উঠে আসবো আমার সোনা ফেরত নিতে। এরপর আমরা দেখি স্টেফি লুকিয়ে আজেশের সঙ্গে দেখা করতে আসছে, আর এখান থেকেই গল্পের নতুন মোড় চলে আসে, প্রেমের মোড়। স্টেফি আজেশকে বলে মারিয়ানোর ছোট বোন সোনিয়া তোমাকে পছন্দ করে, তুমি ওকে বিয়ে করো, তাহলে ওই সোনা মারিয়ানো তোমাকে দিয়ে দিবে। কিন্তু আজেশ সোনিয়াকে বিয়ে করতে রাজি হয় না। স্টেফি তখন আজেশকে সাবধানে থাকতে বলে, কারণ মারিয়ানো খুবই ডেঞ্জারাস মানুষ। এ কথা শুনে আজেশ বলে তুই ওই রাক্ষসের থেকে সাবধানে থাকিস, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমি যেভাবেই হোক তোর স্বামীর থেকে আমার সোনা উদ্ধার করব। স্টেফি চলে যায়, তবে যাওয়ার আগে আজেশকে বলে আমার কাছে হেরে যেও না যেন। গ্রামে উৎসব হচ্ছে, তাই স্টেফির শাশুড়ি স্টেফিকে গহনাগুলো পরতে বলে, কারণ নতুন বউ গহনা ছাড়া উৎসবে গেলে গ্রামের মানুষ নানান কথা বলবে। কিন্তু বেইমানি করে পাওয়া গহনা স্টেফি পরতে চায় না। মারিয়ানো তখন গহনাগুলো লুঙ্গির বাজে ভরে বউকে নিয়ে উৎসবের দিকে যায়। মাঝ রাস্তায় দেখা হয়ে যায় আজেশের সাথে। মারিয়ানো আজেশকে বলে কিরে সোনা চুরি করার জন্য এখানে অপেক্ষা করছিস নাকি? আজেশ তখন বলে আমি তোর মতো চোর না, আর আমি জানি তুই গহনাগুলো বাড়িতে রেখে আসারও লোক না, আমি জানি গহনাগুলো তোর লুঙ্গির মধ্যে আছে। এ কথা শুনে মারিয়ানো তার কোমরে হাত রেখে চলে যেতে নেয়। আজেশ স্টেফিকে ডেকে বলে অনুষ্ঠান শেষে গির্জার মাঠে আমার জন্য অপেক্ষা কইরো, আমি সোনা নিয়ে তোমার কাছে ফিরে আসবো। অনুষ্ঠানে যাওয়ার পর মারিয়ানো আশেপাশে তাকাতে থাকে আর আজেশকে খুঁজতে থাকে। এমন সময়ে আজেশ মারিয়ানোকে ফোন দিয়ে বলে তোর কাছে আমার যে সোনা আছে তার দাম প্রায় 7 লাখ টাকার মতো, কিন্তু তোর হ্যাচারিতে যতগুলো চিংড়ি মাছ আছে তার দাম আমার স্বর্ণের দামের থেকেও প্রায় 10 গুণ বেশি। তুই 5 মিনিটের মধ্যে আমার সোনা নিয়ে চলে আয়, না হলে তোর হ্যাচারির সব চিংড়ি নদীতে ভাসিয়ে দেব। আজেশের কথা শুনে মারিয়ানোর সঙ্গে সঙ্গে চলে আসে। মারিয়ানো আসলে আজেশ হ্যাচারির বাঁধ খুলে দিয়ে বলে আমার সোনা আমাকে ফিরিয়ে দে। মারিয়ানো তখন বাধ্য হয়ে লুঙ্গির ভাঁজ থেকে সোনা বের করে আজেশের দিকে ছুঁড়ে মারে, কিন্তু আজেশ তার সোনা নিয়ে পালাতে পারে না। মারিয়ানো হ্যাচারির বাঁধ আটকে দিয়ে আজেশকে ধাওয়া করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইটিং চলে। এক পর্যায়ে আজেশ দৌড়ে এসে হ্যাচারির বাঁধ সম্পূর্ণ তুলে দূরে ফেলে দেয় আর সোনা নিয়ে পালিয়ে যায়। মারিয়ানো আবারও তার হ্যাচারির বাঁধ লাগিয়ে দিয়ে আজেশকে খুঁজতে খুঁজতে তার মেশিন রুমে চলে যায়, আর এখানে আমরা দেখি আজেশ মেশিন রুমের এক কোনায় লুকিয়ে আছে। মারিয়ানো এসে রুমের লাইটের সঙ্গে মেশিনও অন করে, তারপর রুমের কোনায় কোনায় আজেশকে খুঁজতে থাকে। আজেশ তা বুঝতে পেরে আবারও পালাতে চায়, কিন্তু মারিয়ানো আজেশকে ধরে ফেলে। দুজনের মধ্যে আবারও ফাইটিং শুরু হয়। ফাইটিং করতে গিয়ে স্বর্ণগুলো মেশিনের মধ্যে পড়ে যায়। মারিয়ানো তখন স্বর্ণগুলো তোলার চেষ্টা করে, আর এই সুযোগে আজেশ পিছন থেকে মারিয়ানোকে লাথি মারে, যার ফলে মারিয়ানো মেশিনের মধ্যে পড়ে যায় আর তার হাত মেশিনের ফিতার সাথে আটকে যায়। আজেশ তখন মারিয়ানোর হাত থেকে সোনা নিয়ে বলে আমি বলেছিলাম না যেভাবেই হোক আমি তোর থেকে সোনা নিয়েই ছাড়বো। এরপর আজেশ সোজা চলে যায় গির্জার মাঠে। মারিয়ানো আর কিচ্ছু করতে পারে না। স্টেফিকে দেখে আজেশ বলে আমি ভাবিনি তুই আমার জন্য অপেক্ষা করবি। স্টেফি বলে আমি শুধু অপেক্ষা করছি তুমি বেঁচে আছো কিনা মরে গেছো তা জানার জন্য। আজেশ বলে আমি মরি কিংবা বাঁচি তাতে তোর কি? স্টেফির মুখে কোনো কথা নেই। আজেশ সোনাগুলো স্টেফিকে দেখিয়ে বলে এই সোনা ছাড়া তুই ওই রাক্ষসের ঘরে থাকতে পারবি না, ও তোকে মেরে ফেলবে। স্টেফি বলে আমি ওর কাছে ফিরে যেতেও চাই না। আজেশ তখন বলে তাহলে তুই আমার সাথে চল।
দৃশ্য পরিবর্তন হয়ে সকাল হয়। স্টেফি আজেশের সাথে যাচ্ছে। কিসের টানে যাচ্ছে? হয়তো ভালোবাসার টানে। স্টেফি তার গায়ে থাকা স্বর্ণগুলো খুলে ফেলে আর বলে, এই সোনা আমার সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। আজেশ তখন বলে, এখন তোর চেহারায় একটা চমক আসছে। সত্যি বলতে তোকে বিনা গহনাতেই বেশি সুন্দর লাগে, একদম পারফেক্ট। আজেশের কথা শুনে স্টেফি মুচকি হাসি দেয়। আজেশ মারিয়ানোর পেছনে জোকের মতো লেগেছিল 12 তোলা সোনার জন্য, কিন্তু আজ স্টেফির গায়ে থাকা বাকি 13 তোলা সোনার মালিকও আজেশ, আর স্টেফিও তার। তো মুভি লাভার্স, কেমন লাগলো তোমাদের পোনম্যান সিনেমার গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে।